রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে আমরা নিয়ে যেতে পারবো সেলকে, এবং সেলটা স্টিমুলেট হয়ে যাবে। তো আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে এই পটেনশিয়ালটা আসলে সেলের মধ্যে দেওয়া। তো আমরা যে কোনো রকম সার্কিট থেকে যদি একটা আপনার মনে করেন একটা স্পেসিফিক টাইম পর পর একটা পালস আসবে, এবং সেই পালসের ম্যাগনিটিউডটা সাফিসিয়েন্ট এনাফ হবে যাতে আপনার ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ থাকে এবং এটার মধ্যে যেন আই পরিমাণ কারেন্ট থাকে যাতে এটা স্টিমুলেশন করতে পারে। যদি আমার এরকম কোনো পালস আমি জেনারেট করতে পারি, তাহলেই কিন্তু আমার পেসমেকার হিসেবে সেটাকে ইউজ করতে পারবো। এরকম পালস জেনারেট করা অনেক করা সম্ভব। আর আমরা লাস্ট ক্লাসে যেমন দেখছিলাম আরসি সার্কিট দিয়ে এই জিনিসটা করা যায়। এটা ছাড়াও এই ধরনের পালস আপনি চাইলে 555 টাইমার, বা মনে করেন 556 টাইমার, বা মনে করেন আপনি মাইক্রো কন্ট্রোলার, এই ধরনের যে কোনো ডিভাইস থেকে আপনি কিন্তু এরকম স্কোয়ার ওয়েভ ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনি যখন স্কোয়ার ওয়েভটা ক্রিয়েট করবেন, সেটা কনসেপ্টটাই হচ্ছে স্কোয়ার ওয়েভের পটেনশিয়ালটা বা আউটপুট ভোল্টেজটা সাফিসিয়েন্ট এনাফ হতে হবে যাতে সেটা আই অ্যামাউন্ট অফ কারেন্ট সাপ্লাই করতে পারে। আই এর সূত্রটা কি? এই আই হচ্ছে এমন কারেন্ট যেটার জন্য আমার পটেনশিয়ালটা, সেলের পটেনশিয়ালটা রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাবে। তাহলে আপনার এখানে যে কারেন্টটা আছে সেটা অনেক বেশি অ্যামাউন্ট অফ দেওয়ার আমার দরকার নেই। আমার কারেন্টটার ভ্যালু হইতে হবে কি এডিকুয়েট পরিমাণ বা বা সাফিসিয়েন্ট এনাফ পরিমাণ যাতে আমরা আসলে কি করতে পারি, এটার মধ্যে স্টিমুলেশন করতে পারি। তাহলে পেসমেকারের মধ্যে যে কারেন্টটা আছে সেই কারেন্টের ভ্যালুটা আমাদের কি হতে হবে, স্টিমুলেশন হওয়ার জন্য যতটুকু হওয়া দরকার ততটুকুই হতে হবে। তাহলে এই ভ্যালুটা কি অনেক বেশি নাকি কম, একটু কেউ যদি বলে। পেসমেকারের যে কারেন্টটা আছে এটার ভ্যালুটা কি অনেক বেশি দিব আমরা নাকি কম দিব? অপটিমাইজড, মানে অপটিমাইজ, এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার। অপটিমাইজ, আমার যতটুক দরকার ততটুক, তার কারণ হচ্ছে খুব বেশি দিয়েও আমার লাভ নেই। বেশি দিলে সমস্যাটা কোথায়, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম এটার মধ্যে একটা ব্যাটারি আছে। তো যদি আমি বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট দেই, তাহলে এই ব্যাটারির মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ড্রেনেজ হবে এবং এটার লাইফ টাইম কিন্তু কমে যাবে, মানে বেশি দিন ব্যাটারির চার্জ আর থাকবে না। তো ব্যাটারি চার্জ যদি না থাকে তাহলে আমাকে ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে, যেটা খুবই টাফ একটা কাজ, কারণ পেসমেকারটা কিন্তু আমাদের বডির মধ্যে প্লেস করা থাকে। তো এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা থেকে আমরা বুঝতেছি যে এখানে যে কারেন্টটা আছে সেটার ভ্যালু খুব হাইও না আবার খুব লো না। হাই দিলে তো সমস্যা আমাদের, ফার্স্টে আমরা দেখছি ব্যাটারি জন্য। আবার লো দিতে গিয়ে আমি ব্যাটারি পাচ্ছি থেকে বেশি লো দিলে কি হবে, আমার এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কারেন্টই যাবে না যেটা স্টিমুলেশন ক্রিয়েট করবে। তো স্টিমুলেশন ক্রিয়েট না করলে আলটিমেটলি আমার পারপাসটাই ফুলফিল হবে। তো এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো আমার এখানে পেসমেকার কারেন্টটা কিন্তু অপটিমাইজ দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের যে পেসমেকারটা আছে সেটা কোথায় প্লেস করা হচ্ছে সেটার উপর বেস করে পেসমেকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা এক্সটার্নাল পেসমেকার আর একটাকে বলা ইন্টারনাল পেসমেকার। তো এক্সটার্নাল পেসমেকারটা নরমালি আপনার কোন একটা সার্জারি বা কোন একটা এক্সট্রিম কেস বা অ্যাক্সিডেন্টাল কেসে কিছু সময়ের জন্য ইউজ করা হয়। আর ইন্টারনাল পেসমেকারটা যাদের আসলে হার্টে কন্টিনিউয়াস প্রবলেম আছে, তো তাদের প্রবলেমটাকে আপনার পুরোপুরি ব্যাকআপ দেওয়ার জন্য আসলে পার্মানেন্ট পেসমেকার যেটা ইউজ করা হয়, এটাই আসলে ইন্টারনালি প্লেস করা হয়। তো আমরা যদি এবার একটু দেখি এক্সটার্নাল পেসমেকার ডিটেলসটা দেখি। তো নরমালি আমরা যেটা বললাম যে এক্সটার্নাল পেসমেকারটা আসলে করা হয় সেটা কিছু সময়ের জন্য আপনার হার্টের যে অ্যাক্টিভিটিস সেটাকে রান করার জন্য ইউজ করা হয়। এবং নরমালি যে কোনো রকম আপনার মনে করেন ওপেন হার্ট সার্জারি বা এই ধরনের ক্রিটিক্যাল সার্জারি যেখানে মধ্যে আপনার মনে করেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে বা যে আপনার কত রেটে করা হবে, নরমাল যে আপনার পেশেন্ট আছে তার জন্য যেই বিপিএমটা নরমাল, সেই বিপিএমটা আসলে ফিক্স করে দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে এক্সটার্নাল পেসমেকারের ক্ষেত্রে পেসমেকারটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় পর পর পালস দিতে থাকে। তাহলে এটার যে টাইম ডিউরেশনটা সেটা কিন্তু ওই এক্সটার্নাল ক্ষেত্রে ফিক্সড, কারণ সে কিছু ডিটেক্ট করে আর এখানে আপনার পালসটা দিবে না, যেটা আপনার ইন্টারনাল ক্ষেত্রে দেয়, যেটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আর এটার পিক কারেন্টের ম্যাগনিটিউডটা কি হয়? পিক কারেন্টের ম্যাগনিটিউডটা খুবই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আপনার 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত হয়। কিন্তু আমরা জানি এই জিনিসটা আসলে অবশ্যই ডিপেন্ড করতেছে অনেক কিছু, ব্যাটারির ক্যালকুলেশন এবং এভরিথিং আদার্স এর উপর ডিপেন্ড করে। আর পার্মানেন্ট পেসমেকার যেটা আছে সেটা বেসিক্যালি আসলে একটা কমপ্লিট প্যাকেজ, এবং এটা কি করা হয়, এটার মধ্যে একটা জেনারেটর এবং একটা আপনার লিড থাকে, সেটা আসলে আমাদের বডির ভিতরে প্লেস করে দেওয়া হয়, যেখানে মধ্যে জেনারেটরটা আমাদের নরমালি আমাদের যে স্কিন আছে সেই স্কিনের নিচে আসলে বসানো হয়। এবং আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমাদের যে কলার বোন আছে তার ঠিক নিচেই আসলে এটা স্কিনের নিচে এটা বসানো হয়।
এবং এই যে ইন্টারনাল পেসমেকারটা আছে এটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির আছে। যেমন এটা ফিক্সড রেটের আছে, অনেক ক্ষেত্রে আপনার অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকেলের পালস ডিটেক্ট করে তারপর পালস দিবে, এরকম সিগন্যালও আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ আপনার আসলে এই ধরনের পেসমেকার আছে। কিন্তু এই ধরনের পেসমেকার গুলোর মধ্যে একটা জেনারেটর থাকে আর একটা লিড থাকে, যে লিডটা আসলে স্টিমুলেশন দেয়। কিন্তু এই যে জেনারেটরটা আছে, এই জেনারেটরটা আসলে যেহেতু একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তো তো এই ডিভাইসটাকে আসলে প্রোটেকশন রাখা হয়, যেটা আমরা লেটার অন কিছু পর দেখবো, এবং পেশেন্টকে কিছু প্রোটেকশন আসলে মানতে হয়। এবং এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটার মধ্যে যদি কোনো রকম আপনার প্রোগ্রামিং করতে হয় বা কোনো কিছু করতে হয়, তাহলে সেটা কিন্তু পেশেন্টের বডি বাইরে থেকে ইন্ডাকশনের মাধ্যমে আসলে করা যায় আর কি। ওকে, এবং এটার যে রেটটা নরমালি 30 to 150 বিপিএম এর মধ্যে রাখা হয়। তো এটা ডিপেন্ডিং আপন সিচুয়েশন অনেক রকম আসলে পেসমেকার আছে, যেটা আমরা ডিসকাস করব। আর এটা কোথায় থাকে, আমরা যেটা আগে বলছিলাম, আমাদের স্কিনের নিচে এটা আসলে প্লেস করা হয়। আমাদের যে কলার বোনটা আছে, সেই কলার বোনের ঠিক নিচে এটা জেনারেটরটা প্লেস করা হয়। আর লিডটা তো বেসিক্যালি আমরা জানি মধ্যে আসলে প্লেস প্লেস করা হবে। আচ্ছা, এখন আপনার মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে যে পেসমেকার যেটা আছে সেটা যে সিগন্যালটা দিবে, এবং কারো যদি নর্মাল হার্টেও একটা সিগন্যাল দেয়, তাহলে নর্মাল তার সিগন্যালটা এবং পেসমেকারের সিগন্যাল মিলে এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে। এটা ট্রু কথা যে যদি মনে করেন আপনার হার্টের আপনার এসএ নোটটা একটা সিগন্যাল দিতেছে, নির্দিষ্ট রেটে 30 বিপিএম সিগন্যাল দিতেছে, কিন্তু 30 বিপিএম ইজ টু লো একটা নর্মাল মানুষের জন্য। আমরা তার মানে বলতে পারি যে এখানের মধ্যে মাঝখানে মাঝখানে একটা সিগন্যাল মিস হয়ে গেল। তাহলে আপনি এটাকে ঠিক করার জন্য কি করলেন, আপনি 60 বিপিএম এর একটা পালস বাইরে থেকে দিয়ে দিলেন। তাহলে এখন দেখেন ব্যাপারটা কিরকম হচ্ছে, একটা 30 বিপিএম হার্ট ইটসেলফ ক্রিয়েট করতেছে, আরেকটা 60 বিপিএম আপনি বাইরে থেকে দিয়ে দিলেন। তাহলে দেখেন দুইটা সিগন্যাল অবশ্যই নিজেদের মধ্যে কি করবে, একটা ইন্টারফারেন্স ক্রিয়েট করবে না? তো যদি তারা ইন্টারফারেন্স ক্রিয়েট করে, তাহলে অবশ্যই এই দুইজন সিগন্যাল নিজেদের মধ্যে মিশে এখানের মধ্যে অবশ্যই কনস্ট্রাকটিভ বা একটা ডিস্ট্রাকটিভ সিগন্যাল ক্রিয়েট করবে। এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ থিওরি বলি, সেটা হচ্ছে মনে করেন আপনার একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে আপনি একটা ইট দিয়ে পুকুরটার মধ্যে ফেললেন। তো আপনি যখন ইটটা পুকুরের মধ্যে ফেলবেন, তখন অবশ্যই যে জায়গায় ইটটা পড়লো সেটার উপর বেস করে এখানে একটা ওয়েভ ক্রিয়েট হবে, একটা ঢেউ ক্রিয়েট হবে। আচ্ছা, এখন কি হলো, আপনি তো এখান থেকে একটা ঢেউ ক্রিয়েট করলেন একটা ইট দিয়ে, অপোজিট সাইডে আপনার কোন ফ্রেন্ড কি করলো, অন্য সাইডে একটা পাথর মারলো পুকুরের মধ্যে। তাহলে দেখেন আপনি এখান থেকে একটা ওয়েভ ক্রিয়েট করছেন, আপনার ফ্রেন্ড ওই সাইড থেকে আরেকটা ওয়েভ ক্রিয়েট করছে পাথর পুকুরে মেরে। তাহলে যখন এই দুইটা ওয়েভ একসাথে এসে মিশবে, তখন এখানের মধ্যে কি হবে, কিছু কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ অ্যালাইনমেন্টের কারণে এখানে একটা ডিফারেন্ট ওয়েভ ক্রিয়েট হবে। এই যে ডিফারেন্ট ওয়েভটা ক্রিয়েট হয়, এই ওয়েভটা অনেক ক্ষেত্রে আপনার আমাদের যে হার্টটা আছে সেই হার্টটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করে। কেন? কারণ এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল প্রাইমারি ফ্রিকোয়েন্সির বাদ দিয়ে এখানে অনেক রকম এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি সিগন্যাল এসে গেছে, এবং এই এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি সিগন্যালের কারণে এখানে যেটা হবে, হার্টের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হতে পারে। এবং এই ধরনের ভাইব্রেশন যদি হয়, হার্টের জন্য উল্টা ক্ষতিকারক। তার মানে আপনি আসলে হার্টটাকে ঠিক করতে গিয়ে একটা বাইরে থেকে সিগন্যাল দিয়ে হার্টের অরিজিনাল সিগন্যালের সাথে এটা মিক্সড হয়ে এখানে আসলে উল্টা হার্টটা আরো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে প্রবলেমটাকে আমি এইমাত্র ডিসকাস করলাম, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় কম্পিটিটিভ পেসিং প্রবলেম। ওকে, তো এই যে কম্পিটিটিভ পেসিং প্রবলেমটা আছে, এই কম্পিটিটিভ পেসিং প্রবলেমটা তার মানে তখন হবে যখন আপনি কন্টিনিউয়াস একটা আপনার পালস এখানে দিবেন, এবং যে ধরনের পেসমেকারের ক্ষেত্রে এই ধরনের কন্টিনিউয়াস পালস দেওয়া হয়, এই ধরনের পেসমেকারকে আসলে বলা হয় ফিক্সড রেট পেসমেকার। এবং এটা আরো অনেক নাম আছে, এটাকে অ্যাসিনক্রোনাস, ফ্রি রানিং, নন ট্রিগার্ড, পার্মানেন্ট, অনেক নামে আসলে এটা বলা হয়। তো মেইনলি ফিক্সড রেট পেসমেকার হচ্ছে সেই পেসমেকার যে একটা নির্দিষ্ট রেটে আপনার আসলে এখানে পালস দিতে থাকে। তো নির্দিষ্ট রেটে পালস দিলে এখানে ফার্স্ট যে সমস্যাটা হতে পারে, আপনার হার্টের নিজের যে সিগন্যালটা আছে এবং এক্সটার্নাল যে সিগন্যালটা আছে, দুইটা মিলে একটা কম্পিটিটিভ পেসিং ক্রিয়েট হতে পারে। কম্পিটিটিভ পেসিং কি? সেটা হচ্ছে আমার যে দুইটা সিগন্যাল আছে, আমার হার্টের মধ্যে সিগন্যাল আর বাইরের সিগন্যাল, দুইটার মিক্সচার হয়ে নতুন যে সিগন্যালটা ক্রিয়েট হবে, ওই সিগন্যালের কারণে হার্টে যদি উল্টা আপনার ডিস্ট্রাক্ট অ্যালাইনমেন্টের কারণে হার্টের ক্ষতি হয়ে যায়, ওই ধরনের প্রবলেমকে বলা হয় কম্পিটিটিভ পেসিং প্রবলেম। ওকে, আচ্ছা। আর এই যে কম্পিটিটিভ পেসিং প্রবলেম আছে, এই কম্পিটিটিভ পেসিং প্রবলেমটা আপনার ছাড়াও এখানে আরো কিছু প্রবলেম আছে। আমরা নরমালি বুঝতে পারতেছি একটা কন্টিনিউয়াস পালস যদি আপনি সবসময় দিতে থাকেন, তাহলে এটা যে ব্যাটারি লাইফটা আছে
সেই ব্যাটারি ল্যাম্পটাও আসলে রিডিউস হয়ে যাবে, এবং তার মানে এটা ব্যাটারি লাইফটা রিডিউস হবে। এবং এই যে আমরা বললাম ভাইব্রেশন ক্রিয়েট হবে, এই ধরনের ভাইব্রেশন বেসিক্যালি আসলে হার্টের মধ্যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মতো প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার মানে হার্টটা তার নর্মাল ছন্দে হারাতে ফেলতে পারে। তার মানে দেখেন, আপনি যদি এটা না বুঝে আসলে তো এবার ফিক্সড পেসমেকার দিয়ে দেয়, এটা ভালো থেকে উল্টা আসলে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আসলে পেসমেকার কাকে কোনটা দিতে হয় সেটা ডাক্তাররাই ডিসাইড করে। এবং তাহলে আপনি বলতে পারেন স্যার এটা কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে লাগতে পারে। সেটা সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে লাগতে পারে যাদের মধ্যে মনে করেন এরকম কোনো সিগন্যালই ক্রিয়েট হচ্ছে না। এরকম সিগন্যাল ক্রিয়েট না হতে পারে কোথায়, মনে করেন এভি নোডে আপনার একটা ব্লক হলো। এভি নোডে যে যদি থার্ড ডিগ্রি ব্লক হয়, তাহলে আমরা জানি আমাদের অ্যাট্রিয়ার মধ্যে থেকে যে পালসটা আছে সেই পালসটা ভেন্ট্রিকেলে যাইতেই পারে না, এভি নোডের মধ্যে ব্লক হয়ে যায়। তো এইটা এই ধরনের কেস যদি হয়, তাহলে আমার তখন স্টিমুলেশন করার জন্য ভেন্ট্রিকেলকে আমরা একটা ফিক্সড রেট কি করতে পারি, পেসমেকার দিতে পারি। তাহলে ভেন্ট্রিকেলটা তখন একটা নির্দিষ্ট রেটে অলওয়েজ স্টিমুলেশন হতে থাকবে। তাহলে ওই ধরনের কেস যেখানে আমার আসলে ডাক্তারাই ভালো বুঝবে যে যেখানে আমার আসলে ফিক্সড রেট পেসমেকার দরকার, সেখানে আসলে ফিক্সড পেসমেকার দিতে হবে। যদি আমার নিজেরই হার্টের একটা সিগন্যাল থাকে, সেটা হয়তো বা কখনো আসতেছে কখনো আসতেছে না, মানে ইরেগুলার সিগন্যাল থাকে, সেই সিগন্যালের মধ্যে যদি আপনি পেসমেকারের সিগন্যাল এক্সটার্নালি দিয়ে দেন, তাহলে একটা বড় প্রবলেম হতে পারে। সেই জন্যই যেটা আমরা নর্মালি কনভেনশনাল মেথডে চিন্তা করি ফিক্সড রেট পেসমেকার, সেই ফিক্সড রেট পেসমেকারের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং সেই ডিসঅ্যাডভান্টেজ গুলা আসলে উপর বেস করে আসলে স্পেসিফিক ক্যাটাগরির পেশেন্টের উপর ফিক্সড রেট পেসমেকারটা দেওয়া হয়। ওকে, আচ্ছা। তো এরপর তাহলে আমরা যদি অন্য পেসমেকার গুলো দেখি, আর কি কি পেসমেকার আছে। একটা তো দেখলাম ফিক্সড রেট পেসমেকার, যেটা ফিক্সড রেটে আসলে হবে। তারপর হচ্ছে অ্যাট্রিয়াল ট্রিগার্ড পেসমেকার বা ট্রিগার্ড পেসমেকার। তার মানে এই ধরনের পেসমেকার গুলা আসলে অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকেলের আপনার পালসটাকে ডিটেক্ট করবে, এবং ডিটেক্ট করার পর সে অনুযায়ী পালস দিবে। তো ট্রিগার্ড পেসমেকার আবার দুই রকম, একটা হচ্ছে অ্যাট্রিয়া আর একটা হচ্ছে ভেন্ট্রিকেল। তার মানে অ্যাট্রিয়ার সিগন্যালটাকে ডিটেক্ট করে তারপর যদি পালস দেয়, তো সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল ট্রিগার্ড পেসমেকার। তো অ্যাট্রিয়াল ট্রিগার্ড পেসমেকারটা বেসিক্যালি কিরকম, মনে করেন আপনার হার্টের সিগন্যালটা আমরা যদি দেখি, এগুলো তো আমরা অলরেডি জানি, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি। কেউ কি আমাকে বলতে পারেন এখানের মধ্যে কোন ওয়েভটা অ্যাট্রিয়ার জন্য ক্রিয়েট হইতেছে? আচ্ছা, এখান থেকে আমরা আসলে সবাই মনে কম বেশি জানি এখানের মধ্যে অ্যাট্রিয়ার জন্য যে ওয়েভটা ক্রিয়েট হইতেছে সেটা হচ্ছে পি ওয়েভ, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য হচ্ছে। তার মানে অ্যাট্রিয়াল ট্রিগার্ড পেসমেকার বেসিক্যালি কি করবে, সে অলওয়েজ পি ওয়েভটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে। সে যদি একটা পি ওয়েভ ডিটেক্ট করতে পারে, এরপর সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম আপনার ওয়েট করবে। সে ওয়েট করার পর সে তারপর কি করবে, তারপর সে ভেন্ট্রিকেলের মধ্যে একটা ডিপোলারাইজেশন দিবে। যদি সেখানের মধ্যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পালস না আসে, তাহলে সে কি করবে, সেখানের মধ্যে একটা ডিপোলারাইজেশন দিবে। তাহলে বেসিক্যালি সে কি করবে, একটা পি ওয়েভ ডিটেক্ট করবে, তারপর সে একটা অ্যামাউন্ট অফ ডিলে ক্রিয়েট করবে, তারপর সে স্টিমুলেশন দিবে ভেন্ট্রিকেলের মধ্যে। তাহলে এই যে 0.15 সেকেন্ডটা, সেটা আসলে কেন, কারণ আমরা জানি এবি নোডের যে সাইলেন্সটা আছে বা আমাদের যে অ্যাট্রিয়াল যে আপনার অ্যাট্রিয়ার ডিপোলারাইজেশনের পর যে এবি নোডের ডিপোলারাইজেশন আছে, ওই টাইমের করেসপন্ডিং টাইমটা আসলে সে ওয়েট করে তারপর সে ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ করে। তো এই ধরনের অ্যাট্রিয়ার পি ওয়েভ কে ডিটেক্ট করে যারা পালস দেয়, সেটাকে বলা হয় অ্যাট্রিয়াল ট্রিগার্ড পেসমেকার। এরপর ভেন্ট্রিকুলার ট্রিগার্ড পেসমেকার এক ধরনের পেসমেকার আছে। তো ভেন্ট্রিকুলার ট্রিগার্ড পেসমেকারটা হচ্ছে, এটা আসলে আর ওয়েভটাকে ডিটেক্ট করবে, এবং আর ওয়েভটাকে ডিটেক্ট করে যদি সে আর ওয়েভটাকে ডিটেক্ট করার পর একটা সার্টেন টাইমের মধ্যে যদি দেখে আরেকটা আর ওয়েভ আসে নাই, তার মানে সে বুঝবে যে আরেকটা পালস আসে নাই, তখনই সে আসলে কি করবে, তখনই সে পালসটা দিবে। তো এই যে আপনার আর ওয়েভকে ডিটেক্ট করে পালস দেওয়া, এটা আসলে কম্পিটিটিভ পেসিংটাকে অ্যাভয়েড করার জন্য ইউজ করা হয়। এবং দেখেন, এই যে আমরা বলছি ভেন্ট্রিকুলার আপনার ট্রিগার্ড পেসমেকার, এটা আবার দুই রকম, ভেন্ট্রিকুলার সিনক্রোনাস ট্রিগার্ড পেসমেকার আর হচ্ছে ইনহিবিটেড পেসমেকার। সিনক্রোনাস পেসমেকারটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড যেটা আছে ভেন্ট্রিকুলার মধ্যে, সেটার মধ্যেই দেয়। তার মানে হচ্ছে যদি আমাদের ভেন্ট্রিকুলার রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে আপনার কোনো পালস না থাকে, তখন সে এখানের মধ্যে একটা পালস দিয়ে দেয়। ওকে, আর ইনহিবিটেড পেসমেকারটা কি, সে আসলে ওয়েট করবে পুরো রিফ্র্যাক্টরি পিরিয়ড শেষ হয়ে যাওয়া পর্যন্ত, ওয়েট করবে যে কোনো আপনার আর ওয়েভ আসছে নাকি, যদি না আসে তারপর সে আসলে দিবে।
তার মানে ভেন্ট্রিকুলার সিনক্রোনাস পেসমেকারটা সে একটা নির্দিষ্ট সময় আরকে ডিটেক্ট করবে, তারপর অটোমেটিক্যালি সে যখন আরওএফটা আসার কথা তখন পালসটা দিয়ে দিবে। আর ভেন্ট্রিকুলার ইনহিবিটরটা সে ডিলে করবে, এবং সে যদি আরেকটা আরওএফ না পায় তখনই শুধুমাত্র আপনার পালসটা দিবে। তো আপনি বুঝতেই পারতেছেন এখানের মধ্যে এটা হচ্ছে ইনহিবিটরটা সবচেয়ে সফিস্টিকেটেড, যেটা ভেন্ট্রিকুলারকে ডিটেক্ট করে। আর আপনি যদি অ্যাট্রিয়াকে ডিটেক্ট করে দিতে চান তাহলে আপনি অ্যাট্রিয়াল ট্রিগার পেসমেকার ইউজ করতে পারেন। তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি অ্যাট্রিয়াল ট্রিগার পেসমেকারটা নরমালি আপনি ইউজ করতে পারেন কোন জায়গায়, আমাকে বলতে পারেন অ্যাট্রিয়াল ট্রিগার পেসমেকারটা কোন জায়গায় ইউজ করা যেতে পারে? না একটু জাস্ট আপনাদের নলেজ থেকে যদি বলেন অ্যাট্রিয়াল ট্রিগার পেসমেকারটা কোথায় ইউজ করা যেতে পারে, আরো যদি একটু ধারণা করে বলতে পারেন অ্যাট্রিয়াল ট্রিগার পেসমেকারটা কোন কেসে আমরা ইউজ করতে পারি? অ্যারিথমিয়ার জন্য, অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া হলে। আচ্ছা, অ্যারিথমিয়ার জন্য, ওকে। এটা হতে পারে, অ্যারিথমিয়া তো ইউজ করতে পারেন। তবে অ্যারিথমিয়ার ক্ষেত্রে আপনার যদি স্পিড স্লো হয়ে যায় তখন আপনি দিতে পারেন, ফাস্ট হয়ে গেলে তখন আপনারা দিতে হবে না। অ্যারিথমিয়াতে ইউজ করতে পারেন, তবে বেসিক্যালি এটা আপনি ইউজ করতে পারেন এভি নোডের, মনে করেন আপনার সেকেন্ড ডিগ্রি ব্লক হয়েছে এইসব ক্ষেত্রে, তার মানে একটা পালস দিয়ে সে ক্রিয়েট করতে পারছে না, এই ধরনের কেস যদি থাকে তখন আসলে অ্যাট্রিয়াল ট্রিগারটা ইউজ করা যায়। মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ঠিক মতো পালস যাচ্ছে না, তো কখনো যায় কখনো যায় না, এই ধরনের কেস হলে তখন আসলে আপনি অ্যাট্রিয়াল ট্রিগার ইউজ করতে পারেন। আর ভেন্ট্রিকুলার ট্রিগারটা তো আপনি যে কোনোটাতেই আসলে ইউজ করতে পারবেন। তবে এই জিনিসটা পুরোপুরি আসলে ডিপেন্ড করে ডাক্তারের উপর, ডাক্তার আসলে যে কোনটা কার জন্য বেটার এবং সেই হিসেবে ডিসাইড করেন। তো আমাদের যে তাহলে টোটাল পেসমেকারের ছকটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে পেসিং মোডের উপর বেস করে বা কিভাবে আমার পেসমেকারটা কাজ করবে সেটার উপর বেস করে এটা দুইটা ভাগে মেইনলি ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা কি, যেটাকে আমরা বলছিলাম ফিক্সড রেট, একটা নির্দিষ্ট স্পিডে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাসটা হচ্ছে সে কোনো কিছু ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার পর তারপর সে কাজ করবে। তো এই যে সিনক্রোনাসটা আছে, এই সিনক্রোনাসটা আবার দুইটা ভাগে ভাগ করা যায়, মানে ট্রিগার্ড আর কি যেটা আমরা বলি সেটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাট্রিয়াল আর একটা হচ্ছে ভেন্ট্রিকেল। তার মানে অ্যাট্রিয়ার সিগন্যালটাকে ডিটেক্ট করে কাজ করতে পারে, সেটাকে পিওএফ সিনক্রোনাস বলতে পারি। আর ভেন্ট্রিকেলের সিগন্যালটাকে ডিটেক্ট করে কাজ করলে এটাকে আরওএফ ট্রিগার বা আরওএ ইনহিবিটেড বলা হয়। অথবা ভেন্ট্রিকেলকে ট্রিগার করে অনেক ক্ষেত্রে ভেন্ট্রিকেলের ট্রিগারের উপর বেস করে ফিক্সড রেট পেসমেকারও ডিজাইন করা যায়, মানে ভেন্ট্রিকেলের উপর বেস করে ফিক্সড রেট। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে আমরা মোটামুটি ক্যাটাগরিটা বুঝতে পারলাম যে ফিক্সড রেটটা হচ্ছে আমরা যেটা বলি সেটাকে অ্যাসিনক্রোনাস বলে, আর সিনক্রোনাসের মধ্যে বেসিক্যালি অনেকগুলা আছে। তো এই যে পেসমেকার আমরা বেসিক যে কাজগুলো বললাম এগুলা তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এগুলা আপনার কিভাবে অপারেশন করতেছে সেটার উপর বেস করা হয়। আর এখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পেসমেকারে আমাদের যে ব্যাটারিটা আছে এটা আমরা আসলে কিভাবে ক্রিয়েট করব। তো এটা আসলে স্পেশাল টাইপ ক্রিয়েট করা হয়, এবং এটার মধ্যে অনেক ক্ষেত্রে ক্যাথোড হিসেবে আপনার জিঙ্ক ইউজ করা হয়, অ্যানোড ক্ষেত্রে সিলভার অক্সাইড গ্রাফাইটের মিক্সচার ইউজ করে আপনার আসলে এক ধরনের স্পেশাল টাইপ অফ ব্যাটারি ইউজ করা হয়। এবং এই ব্যাটারিগুলার মেইন জিনিসটা হচ্ছে লাইফ টাইম। এগুলার আমাদের যে আপনার ডিউরেশনটা আছে বা এটার যে আমার মানে কারেন্ট সাপ্লাই করার যে পাওয়ারটা আছে সেটা আসলে খুবই আপনার কি বলবো আমরা খুবই লং টাইম যাতে রান করতে পারে সেভাবে স্পেশাল টাইপ অফ আপনার আসলে ব্যাটারিটা দেওয়া হয়। তো এগুলো আসলে স্পেশাল টাইপ অফ ব্যাটারি যেগুলোর লাইফ টাইমটা অনেক বেশি হয়, এবং এগুলার লাইফ টাইম বেশি হওয়ার কারণটাই হচ্ছে এগুলো আপনার বডির ভিতরে আসলে থাকে। তো যেহেতু আপনার বডির ভিতরে একটা সোর্স আছে, আপনারা যারা 1-1 এর ডিসি সার্কিট এক্সপেরিমেন্ট করছেন তারাও জানেন যে যদি আমার একটা সোর্স সার্কিটের মধ্যে থাকে, আমি যদি এখানের মধ্যে আরেকটা সোর্স নিয়ে কাজ করতে যাই তাহলে দুইটা সোর্স মিলে কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্যই আমরা যাদের বডিতে আসলে পেসমেকার আছে তাদের বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে কাজ করার সময় আসলে একটু সাবধানতা রাখতে হয়। তার কারণ হচ্ছে যদি কোনো কারণে সেই ডিভাইস থেকে লিকেজ কারেন্ট বা যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল কারেন্ট ফ্লো করে তাহলে সেই কারেন্টটা
আপনার পেসমেকারের মধ্যে ইন্টারফারেন্স ক্রিয়েট করতে পারে। এটা ছাড়াও এখানে হাই লেভেলের কিছু ব্যাপারও আছে, অনেক সময় আপনার ম্যাগনেটিক ফিল্ডের কারণে অনেক সময় প্রবলেম হতে পারে। তো সেজন্যই আসলে আপনার যদি কোনো ডিভাইসের মধ্যে কাজ করতে যায়, ইলেকট্রিক্যাল ডিভাইস, তখন আসলে যাদের বডিতে পেসমেকার আছে তাদের কিছু প্রিকশন নিয়ে কাজ করতে হয়। এবং সাধারণত পুরানো ডিভাইস গুলোর মধ্যে লিকেজ কারেন্ট বা এই ধরনের প্রবলেম গুলো বেশি থাকে, নতুন ডিভাইস গুলোর মধ্যে এই ধরনের প্রবলেম গুলো থাকে না। তো সেই জন্য আসলে যাদের পেসমেকার আছে তাদেরকে ডাক্তাররাই সাধারণত বলেন যে সাধারণত ওল্ড ডিভাইস গুলো নিয়ে কাজ করার সময় একটু সাবধানতা বজায় রাখতে হয়। তো এই যে আমরা ডিসকাশন গুলো করলাম এতক্ষণ ধরে, আপনারা মনে তাহলে মোটামুটি বুঝতে পারছেন যে পেসমেকারটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এবং পেসমেকার কি কি রকমের হতে পারে, এবং একজন পেশেন্ট কাকে পেসমেকার দেওয়া যাবে বা তাকে কি ধরনের পেসমেকার দেওয়া হবে, এটা আসলে ডাক্তাররা কিভাবে সিলেক্ট করে। এবং আমরা যখন ডিজাইন করব, বা আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটা ডিজাইন করা। আমরা যখন ডিজাইন করব তখন কোন কোন প্যারামিটার গুলো আমরা কনসিডার করে তারপর আপনার এই পেসমেকারটা ডিজাইন করব। তাহলে আমাদের কাজ আসলে হচ্ছে কাকে কোন পেসমেকার সেটা না, আমাদের কাজ হচ্ছে কি কি টাইপের পেসমেকার আসলে ডিজাইন করা হয় এবং কেন কোন কোন টাইপের পেসমেকার ডিজাইন করা হয় সেগুলাই জানা। তো মোটামুটি আমরা তাহলে পেসমেকার সম্বন্ধে একটু ইন ডিটেইলস জিনিসটা জানলাম। এখন পেসমেকারের সাথেই একটু কাছাকাছি ডিভাইস যেটা আরেকটা আপনার বডির মধ্যে খুব কমনলি ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ডিফিব্রিলেটর। তো ডিফিব্রিলেটর আর পেসমেকারের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ আপনার ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলা আপনার আমরা এখনই ডিসকাস করব। তার আগে আমরা তাহলে এই জাস্ট লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অবশ্যই এটা তো আপনি বুঝতেই পারতেছেন যে কোনো রকম অ্যাক্টিভিটিস বা যে কোনো রকম পার্টিসিপেশন করতে গেলে আসলে ডাক্তারের সাজেশন নিয়েই আসলে এই ধরনের কাজ করতে হয়। যাতে কারণ হচ্ছে কোনো কারণে যদি বেশি এক্সারসাইজ করতে গিয়ে বা স্পোর্টস করতে গিয়ে যদি ব্যাটারির ওয়াইড খুলে যায় তাহলে একটা প্রবলেম হয়ে যায়। তো এগুলো আসলে পেসমেকার ডিফিব্রিলেটর দুটোটার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাদের পেসমেকারের যে মেইনটেনেন্সটা আছে, এই মেইনটেনেন্সটা হচ্ছে বেসিক্যালি আমরা তো আগে বললাম এটার লঞ্জিবিলিটি অনেক বেশি রাখা হয়, এবং এটার মধ্যে 5 to 15 ইয়ার্স আপনার একটা ব্যাটারি আসলে নরমালি যায়, এবং এরপর আসলে চেক আপ করে দেখতে হয় যে এটা প্রপারলি কাজ করতেছে কি করতেছে না। আচ্ছা, এবার আমরা তাহলে একটু নরমালি ডিসকাস করি আরেকটা ডিভাইস যেটা আমরা জাস্ট শুরু করে দেই। এই ডিভাইসটার নাম হচ্ছে ডিফিব্রিলেটর। তো পেসমেকার যেটা ছিল সেটা আসলে কেন কাজ করতো? পেসমেকার একটা এক্সটার্নাল ডিভাইস যেটা আপনার কাজ করতো যখন আপনার বডির ন্যাচারাল পেসমেকারটা কাজ করতে পারতেছে। মানে আপনার বডির ন্যাচারাল পেসমেকার যেটা আছে সেটা যখন কাজ করতে পারে না, তখন আপনার এটাকে রিপিট করার জন্য আপনাকে ইউজ করতে হয় আর্টিফিশিয়াল পেসমেকার। এবং এটার যে কারেন্টটা আছে সেই কারেন্টের ভ্যালুটা কি হয়? এডিকুয়েট পরিমাণ বা অপটিমাইজ কারেন্ট হতে হয়। আচ্ছা, এখন দেখেন, আর আমাদের যদি কোনো কারণে ভেন্ট্রিকেলের মধ্যে ফিব্রিলেশন হয়, ভেন্ট্রিকেলের ফিব্রিলেশনটা কি? ভেন্ট্রিকেলের ফিব্রিলেশন মানে হচ্ছে ভেন্ট্রিকেলের মধ্যে যদি কোনো প্রবলেমের কারণে ভেন্ট্রিকেল তার নরমাল ছন্দটা হারায় ফেলে, মানে আমার আউটপুটটা তার নরমাল সিনক্রোনিজম আউটপুটটা হারায় ফেলে, তখন সেই প্রবলেমটাকে বলা হয় ফিব্রিলেশন প্রবলেম। তো এই ফিব্রিলেশন প্রবলেমটা যদি অ্যাট্রিয়াতে হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর এই ফিব্রিলেশন প্রবলেমটা যদি ভেন্ট্রিকেলে হয় তাহলে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা কিন্তু মারাত্মক, কারণ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হওয়া মানে আপনার আসলে হার্টের যত অর্গান আছে সবগুলো অর্গানের মধ্যে কাজ করা বন্ধ হয়ে যাবে। এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি হয় তাহলে আসলে এটার পর আপনার বডির সকল অর্গানের মধ্যে আপনার আসলে কারেন্ট যাওয়া, মানে আমরা বলতে পারি সহকণ অর্গানের মধ্যে আসলে আমার ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে আপনার ভেন্ট্রিকেলের মধ্যে আসলে তখন আর ডিপোলারাইজেশন হইতেছে না, তার কারণে ভেন্ট্রিকেল আর তখন সকল অর্গানে ব্লাড দেয় না, এবং ব্লাড না দিলে খুবই ইমিডিয়েটলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেই অর্গানগুলো ড্যামেজ হতে থাকে বা সেই অর্গানগুলো ইনএক্টিভ হতে থাকে, এবং আপনার কনজিকিউটিভ যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে ডেথ। এবং সেজন্যই মেডিকেল সায়েন্সে বা সকল ক্ষেত্রে দেখা হয় ভেন্ট্রিকেলের মধ্যে যখন ফিব্রিলেশনটা হচ্ছে সেটাকে সবচেয়ে বেশি ডেঞ্জারাস ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাট্রিয়ার মধ্যে ফিব্রিলেশন হলে সেটা মেডিকেশন বা সেটাকে আসলে বিভিন্ন রকম ডিভাইস দিয়ে, অনেক ক্ষেত্রে পেসমেকার দিয়ে এটাকে সারানো যায়, কিন্তু কারণ এটা কনজিকিউটিভ, এটার পরপরই ডেথ হয় না। কিন্তু যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয় এরপর আসলে একদম সাথে সাথে ডেথ হয়, তার কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে আপনার বডির মধ্যে আসলে ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে
সেটার পরও কিন্তু ভেন্ট্রিকলটা অ্যাক্টিভ থাকে এবং সেটার পরও ভেন্ট্রিকলটা ব্লাড পাম্প হইতে হয়তো বা ব্লাড পাম্পটা পারফেক্ট ওয়েতে হয় না, কিন্তু ব্লাড পাম্পিংটা অন থাকে। কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে ভেন্ট্রিকলের মধ্যে আর পাম্পিং হয় না এবং সেটা একটা মারাত্মক সিভিয়ার প্রবলেম ক্রিয়েট করে। তো যখন ভেন্ট্রিকলের মধ্যে ফিব্রিলেশন হয়, সাথে সাথে ইমিডিয়েটলি এই ফিব্রিলেশনটাকে রিমুভ করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যখন হয়, হার্ট তার অ্যাক্টিভিটিস বন্ধ করে দেয়, হার্ট কাজ করা বন্ধ করে দেয়। হার্ট কাজ করা বন্ধ করা মানে আপনার পাম্পিং বন্ধ হয়ে যাওয়া। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি এক্সটার্নালি আর্টিফিশিয়ালি আপনি হার্টটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে পারেন। হার্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি আর্টিফিশিয়ালি লাংসটাকে অ্যাক্টিভ করতে পারেন। কারণ আমরা জানি লাংস হচ্ছে আসলে হার্টের ব্যাকবোনে থাকে। হার্টটার কাজ করার পিছনে আসলে লাংসটাই কাজ করে। যখন লাংসটাই আসলে হার্টকে সাপ্লাই দেয় অক্সিজেনের ব্লাড, এবং সেই আসলে দূষিত ব্লাডটাকে নিয়ে অক্সিজেনের ব্লাডটা দেয়। তো হার্টের পিছনে আসলে লাংসটাই থাকে, মেইন কাজ করে। তো আর্টিফিশিয়ালি আমরা লাংসটাকে যদি অ্যাক্টিভ করতে পারি বা হার্টটাকে যদি অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিব্রিলেশন প্রবলেমটা থেকে আমরা বাঁচতে পারি। তো এটা আসলে ইমিডিয়েট স্টেপ বা প্রাইমারি স্টেপ। তো সেজন্যই প্রাইমারি স্টেপে ফিব্রিলেশন হলে ফার্স্টে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এটার মধ্যে সিপিআর করা হয়। সিপিআর মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিনেশন। আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সময় এটা ডিসকাস করছিলাম। এবং যখন সিপিআরটা দেওয়া হয়, তারপরে যদি কোনো পেশেন্টের দেখা যায় যে আর্টিফিশিয়ালি আপনি লাংসটাকে এবং হার্টটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছেন কিন্তু সেটা কাজ করতেছে না, তারপরে যে কাজটা করা হয়, যেহেতু হার্টটা অ্যাক্টিভিটি বন্ধ করে দিছে, তখন হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে হার্টটাকে রিগেইন করার চেষ্টা করা হয়। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যখন হচ্ছে, হার্ট যখন অ্যাক্টিভিটিস হারায় হতেছে, তখন সেটার অ্যাক্টিভিটিস আবার আনার জন্য কি করা হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে সেটাকে আবার রিগেইন করা হচ্ছে। তো আপনি বলতে পারেন স্যার এই যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দিতেছেন, এটা থেকে হার্টটা তো সুস্থ হয়ে গেল, কিন্তু নর্মাল সুস্থ মানুষের যদি আপনি এই হার্টের মধ্যে দিয়ে এই কারেন্টটা দেন, তখন কিন্তু উল্টা আবার ফিব্রিলেশন হয়ে যেতে পারে। তার মানে আপনি যদি সুস্থ মানুষের মধ্যে কারেন্টটা দেন তাহলে কিন্তু ফিব্রিলেশন হতে পারে, কিন্তু হার্ট যখন কাজ করতেছে না তখন আপনি যখন এটা কারেন্টটা দিবেন তখন হার্টটা রিগেইন করতে পারে। এটা আসলে ভাইস ভার্সা ওয়ার্কের মতো। তো আমরা একটা চার্ট দেখছিলাম পেশেন্ট সেফটির, ওখানে আপনারা দেখছিলাম কিন্তু যে কত কারেন্টের উপর গেলে এটা আসলে ফিব্রিলেশন হবে এবং কত কারেন্টের উপর গেলে এটা ডিফিব্রিলেশন হবে। তাহলে দেখেন ডিফিব্রিলেশনের কাজটা হচ্ছে যখন ফিব্রিলেশনটা হবে তখন সেই ফিব্রিলেশনকে আপনার অ্যাভয়েড করার জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে ডিফিব্রিলেটর। ওকে, আমার ফিব্রিলেশনকে রিভার্স করতে যেটা ইউজ করা হচ্ছে এটাকেই বলা হচ্ছে ডিফিব্রিলেটর। আর হোয়াট ইজ ফিব্রিলেশন? ফিব্রিলেশন মানে হচ্ছে সহজ কথা, আমাদের নর্মাল যে ছন্দটা আছে যে কোনো ফাইবারের মধ্যে বা যে কোনো মাসল ফাইবারের মধ্যে, সেই ছন্দটা যখন হারায় যায় তখনই সেটাকে বলা হচ্ছে ফিব্রিলেশন। এবং ফিব্রিলেশন অ্যাট্রিয়াতে হতে পারে, ভেন্ট্রিকেল হতে পারে। যদি অ্যাট্রিয়ার মধ্যে আপনার এই মাসেলের মধ্যে কন্ট্রাকশনটা ইরেগুলার হয়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর যদি ভেন্ট্রিকেলের মধ্যে হয় তাহলে সেটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এই দুইটার মধ্যে ডেঞ্জারাস কোনটা? ডেঞ্জারাস হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি হয় তাহলে কিন্তু আপনার এর কনসিকিউটিভ অ্যাকশনটা হচ্ছে ডেথ বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ডেথ হয়ে যায়। তো সেজন্যই আসলে যেটা করতে হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ফিব্রিলেশন হওয়ার সাথে সাথে আপনার আসলে ডিফিব্রিলেটর দিতে হয়। এবং ডিফিব্রিলেটর দেওয়া আপনারা মনে হয় কম বেশি সবাই দেখছেন বিভিন্ন সিনেমা টিনেমায়, যে আসলে যেটা করা হয় হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট চেস্টের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং তখন আসলে অনেক সময় হার্টটা আসলে ব্যাক করে আসে। অবশ্য আর অনেক ডিভাইস আছে, আপনার অনেক সময় ইনজেকশন অনেক কিছু দিয়ে অনেক সময় রিগেন করার চেষ্টা করা হয়। তো বেসিক্যালি আমরা তাহলে বুঝতে পারছি ডিফিব্রিলেশনটা আসলে কি। এটা হচ্ছে এমন একটা ডিভাইস, ডিভাইসটার মাধ্যমে আপনি হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক শক দিবেন যাতে এই যে আপনার র্যাপিড ইরেগুলার হার্টবিটটা আছে সেটা আবার নর্মাল রিদমের মধ্যে চলে আসে। তাহলে হার্টের মধ্যে যদি র্যাপিড ইরেগুলার হার্টবিট থাকে, সেই হার্টবিটটাকে আপনি নর্মাল ছন্দে আনার জন্য আপনি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট কি করবেন, আপনার হার্টের মধ্যে দিয়ে পাস করবেন। এবং এই ঘটনাটা মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হওয়ার যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত ভালো, যদি বেশি দেরি হয়ে যায় তাহলে অনেক সময় এটা আবার কাজও করে। তো এই যে আমরা জিনিসগুলো ডিসকাস করলাম, সেই ডিসকাশন থেকে আমরা মনে হয় দেখলাম যে দুইটা ডিভাইসে কিন্তু কারেন্ট নিয়ে কাজ করতেছে। একটা হচ্ছে পেসমেকার আর একটা হচ্ছে আপনার ডিফিব্রিলেটর। তো দুইটাই কিন্তু কারেন্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু এখানে কারেন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কেউ কি বলতে পারেন পেসমেকার আর ফিব্রিলেটরের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? কারেন্টের ভ্যালু না কারেন্টের পরিমাণের উপরে। বেসিক্যালি মেইন ডিফারেন্সটা কিন্তু কারেন্টের ভ্যালু।
এটা ছাড়াও আরেকটা ডিফারেন্স আছে। বলেন তো কোথায় আমার পেসমেকার ফিব্রিলেটর পার্থক্য আছে কারেন্টের ভ্যালু ছাড়া? কারেন্টের ভ্যালু একটা প্লেসমেন্ট। কারেন্টের ভ্যালু ওকে প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমরা পরে ডিসকাস করি। আর কি বলতে পারেন, কে বলতে পারেন? জেনারেটর। জেনারেটর, ওকে অবশ্যই জেনারেটর তো ডিফারেন্ট হবে, ওখানে তো নির্দিষ্ট ইয়ে। ব্যাপারটা হচ্ছে এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা বা এটার ক্যাটাগরি অফ পেশেন্টও কিন্তু ডিফারেন্ট। এটার পেশেন্টও কিন্তু ডিফারেন্ট। কোন পেশেন্টকে আপনি দিতেছেন পেসমেকার? যার এসি নোড কাজ করতেছেন, তাকে আপনার স্টিমুলেশন দেওয়ার জন্য করতেছেন। আর কোন পেশেন্টকে আপনি ডিফিব্রিলেটর দিতেছেন? যার হার্টের মধ্যে ফিশন হয়ে গেছে। ফিব্রিলেশন মানে হচ্ছে হার্ট তার নরমাল ছন্দই হারাইতেছে, পালস না পাওয়া একটা কথা, সেটাকে আপনি আর্টিফিশিয়ালি পালস দিতেছেন। আর এখানে পালস তো কি উল্টা বিশৃঙ্খল পালস এসে হার্টটাকে নষ্ট করে ফেলতেছে। তো সেটার জন্য তখন আপনি ইউজ করছেন ডিফিব্রিলেশন। তো এটার মধ্যে আসলে হিউজ ডিফারেন্স আছে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং পেসমেকার আর ডিফিব্রিলেটর কখনোই আপনি মনে করেন একসাথে মিক্স আপ করার কোনো মানে হয় না, দুইটাই ডিভাইস। বাট ডিফিব্রিলেটরটা কিন্তু অনেক বড় ডিভাইস, এবং বড় ডিভাইস না ছোট ডিভাইসও হয়, কিন্তু ডিফিব্রিলেটরে কিন্তু কারেন্টের পরিমাণটা অনেক বেশি আর কি। তো এই যে আপনার এই যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দেওয়া হয়, এটা আসলে অনেক রকম ডিভাইস হয়। এটা আসলে ম্যানুয়াল বা অটোমেটিক হয়। ম্যানুয়াল মানে হচ্ছে আপনি অটোমেটিকলি ম্যানুয়ালি এটাকে চার্জ করবেন এবং আপনার বডিতে কানেক্ট করে ডিসচার্জ করবেন, আবার আপনি এটাকে ডিভাইসটাকে চার্জ করবেন, আবার ডিসচার্জ করবেন। তো এভাবে ম্যানুয়ালি হয়। আবার অনেক ক্ষেত্রে অটোমেটিকও আছে। অটোমেটিকটা কিরকম? আপনি যখন বডিতে কানেক্ট করবেন এটা ডিসচার্জ করবে, আবার যখন আপনি এটাকে বডি থেকে সরাই ফেলবেন এটা অটোমেটিক চার্জ হবে। তো এরকম বিভিন্ন অটোমেটিক এবং ম্যানুয়াল দুই রকম ডিফিব্রিলেটরে আছে। তো এই যে ডিফিব্রিলেটরটা আছে এটার মধ্যে আসলে বেসিক্যালি কিরকম কিরকম ডিফিব্রিলেটর আছে, আমরা যেমন আপনার পেসমেকারে দেখছিলাম সেম ভাবে ডিফিব্রিলেটরও বেসিক্যালি দুই রকম হয়। একটা হচ্ছে ইন্টারনাল ডিফিব্রিলেটর, আর একটা হচ্ছে এক্সটার্নাল ডিফিব্রিলেটর। তো ইন্টারনাল ডিফিব্রিলেটরটা অনেকটা পেসমেকারের মতোই, মানে ডিজাইনটা এটার মতো একটা ইলেকট্রোড থাকে যেটা হার্টের মধ্যে থাকে, এবং এটা আসলে এটার আরেকটা নাম হচ্ছে আইসিডি বা ইন্টারনাল কার্ডিওভার্সন ডিফিব্রিলেটর। তো এটার মধ্যে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ইন্টারনালি আপনার হার্টকে দেওয়া হয়, যেন হার্টটা কিছুক্ষণ পর পর রিগেইন করে, বা হার্টটা যখনই ছন্দ হারায় ফেলবে তখনই যেন ছন্দটা আবার আসতে পারে, সেটার জন্য এই ইন্টারনাল ডিফিব্রিলেটর দেওয়া হয়। আর এক্সটার্নাল ডিফিব্রিলেটরটা হচ্ছে আপনার যখন আমাদের নরমালি ফিব্রিলেশন হয় তখন মানে কন্টিনিউয়াস পেশেন্টের লাগতেছে না, জাস্ট কিছু সময়ের জন্য হার্টটাকে রিগেইন করলে হার্টটা আবার কাজ করবে, এই ধরনের কেসে আসলে এক্সটার্নাল ডিফিব্রিলেটর ইউজ করা হয়। যাদের সিভিয়ার প্রবলেম আছে বা কন্টিনিউয়াস যাদের দরকার তাদের ইন্টারনাল ডিফিব্রিলেটর দিতে হয়, আর যাদের কিছু সময়ের জন্য হার্টটাকে রিগেইন করা দরকার তাদেরকে এক্সটার্নাল ডিফিব্রিলেটর আসলে দিতে হয়। তো ইন্টারনাল ডিফিব্রিলেটরটা একদম আপনার আমরা যে পেসমেকার দেখছিলাম পেসমেকারের মতোই আসলে এটা আমাদের কলারবোনের নিচেই থাকে, এবং সেখান থেকে লিড দিয়ে আপনার ভেন্ট্রিকেলের মধ্যে যায় এবং ভেন্ট্রিকেলকে সে কারেন্ট দিতে থাকে, তবে সেই কারেন্টের ভ্যালুটা কিন্তু প্লেসমেন্ট কিন্তু দোনোটা কাছাকাছি। তো কিন্তু এক্সটার্নাল ডিফিব্রিলেটরের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ডিভাইস হয়, যে ডিভাইসটার মধ্যে অটোমেটিক আমার যে চার্জ এবং ডিসচার্জ করা সেই অপশনটা থাকে। ডিসচার্জ মানে হচ্ছে আপনি যখন বডিতে কানেক্ট করে দিবেন তখন সে কারেন্টটা বডি দিয়ে ডিসচার্জ হবে বা হার্ট দিয়ে ডিসচার্জ হবে, আর আপনি যখন আপনার লিড গুলো সরাই ফেলবেন তখন সেটা চার্জ হতে থাকবে। ওকে, তো এই যে আমরা ইন্টারনাল ডিফিব্রিলেটরটা বলতেছি, এই ইন্টারনাল ডিফিব্রিলেটরটা আসলে ইমপ্লেন্টেড করা হচ্ছে বা বডির মধ্যে ইমপ্লেন্ট করা হয়, এবং এটার মধ্যে একটা পালস জেনারেটর থাকে যেটা একটা কনস্ট্যান্টলি আপনার একটা ডিফিব্রিলেশন বা একটা পালস থাকবে ডিপেন্ডিং আপন আপনার হার্টবিট। সেই হার্টবিটটা দেখবে, যদি হার্টবিটে কখনোই আপনার দেখা যায় যে হার্ট ছন্দ হারায় ফেলছে তখনই সে আবার এখানে মধ্যে কারেন্ট পালস দিবে, তার মানে সে ডিটেক্ট করে করে এরকম করে আপনার কারেন্ট পালস দিয়ে থাকবে। আর এক্সটার্নাল ডিফিব্রিলেটরটা হচ্ছে আপনি বাইরে থেকে বডির বাইরে থেকে আপনি কারেন্ট পাসটা দিবেন কখন, যখন আপনার অর্গানটা আর কাজ করতেছে না, হার্টটা কাজ করতেছে না, তখন আপনি বাইরে থেকে আপনার লিড দিয়ে বা প্যাডেল দিয়ে আপনি কি করতে পারেন, আপনি সেটাকে কারেন্ট পাস করাতে পারেন। তো এখানের মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স, পেসমেকারের মধ্যে এটাও কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল হয়, কিন্তু পেসমেকারের সাথে এটা বেসিক ডিফারেন্সটাই হচ্ছে এখানের কারেন্টের ভ্যালুটার কাজ কিন্তু শুধু স্টিমুলেশন না, কারেন্টের ভ্যালুর কাজ কিন্তু ফিব্রিলেশন থেকে ডিফিব্রিলেশন করা। তো এখানে ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট।
তো এই যে আমরা জিনিসটা ডিসকাস করলাম এখান থেকে তাহলে আমরা মোটামুটি পেসমেকার এবং ডিফিব্রিলেটরের মধ্যে যেমন ধারণা পাইলাম। আমরা নেক্সট ক্লাসে ডিফিব্রিলেটরের আরো কিছু ডিসকাশন দেখবো, কারেন্টটা কোন দিকে ফ্লো করে এবং কিভাবে কারেন্ট দিতে হয়, কি কি রকমের ডিফিব্রিলেটর আছে, এবং ডিফিব্রিলেটর কি ডিসি হয় নাকি এসি হয়, এবং ডিফিব্রিলেটর কে আপনি কিভাবে সাপ্লাই দিবেন, ডিফিব্রিলেটর কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকের ক্লাসে আমরা যতটুকু দেখলাম সেটা রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করব, সেটার অ্যান্সার দেব। তো কারো যদি রেডিয়েশনের জন্য কি পেসমেকারে কোনো সমস্যা হয়? অবশ্যই সমস্যা হইতে পারে। যদি আপনার যে জেনারেটরটা আছে সেই জেনারেটরটা যদি প্রপার রেডিয়েশন প্রুফ না হয় তাহলে কিন্তু এক্সটার্নাল রেডিয়েশনের কারণে আপনার জেনারেটরের সমস্যা হতে পারে। তবে এখনকার অনেক সফিস্টিকেটেড আপনার আসলে আছে, পেসমেকার আছে। তো এই ধরনের পেসমেকার গুলো এই রেডিয়েশন এফেক্টটা কিন্তু অনেকটাই আপনার লাগু করতে পারে। তবে তাও পেশেন্টদেরকে বলা হয় যেন তারা রেডিয়েশন থেকে একটু দূরে থাকে, কারণ রেডিয়েশনের সময় অনেক সময় ইম্প্যাক্ট ফেলতে পারে। বুঝতে পারছেন? তো আপনার আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু আপনি যদি একটু পরিচিত মধ্য খুঁজতেন, বয়স হয়েছে বা অনেক ক্ষেত্রে অনেক কম বয়সী মানুষদেরও কিন্তু আপনার পেসমেকার দেওয়া হয় আর কি। তো এটা আসলে কমন একটা ব্যাপার, যে এসএ নোড প্রপারলি কাজ করতেছে। অনেকে জন্মগত, অনেকের আপনার দেখা যায় বয়সগত কারণেও পেসমেকার কাজ করে না, তখন এই ডিভাইস গুলো দেওয়া হয়। এবং তখনই আসলে যেটা করতে হয়, একটু তাদেরকে ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে একটু সাবধানে কাজ করতে হয়। আর সব ডিভাইসের মধ্যে শক্ত খেয়ে গেলেও যে একদম সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে তা তো না। আর ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার তখন এগুলা অ্যাকশন নেয়। তো আপনাদের অ্যাটেন্ডেন্সের কাগজটা আমি একটু খুলে দিছি, আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। স্যার, ইন্টারনাল ডিফিব্রিলেটরটা কি শুধু অপারেশন থিয়েটারে ইউজ হয় নাকি পেসমেকারের মতো ফিক্স? এক্সটার্নালটা আপনার বেসিক্যালি মানে এক্সট্রিম কেসে, মনে করেন ইমার্জেন্সিতে বেসিক্যালি ইউজ করা হয়। কিন্তু এখানে ইন্টারনালটা হচ্ছে সেই সকল মানে মানুষের জন্য ইউজ করা হচ্ছে যাদের মনে করেন আপনার হার্টে কিছু সময় পর পরই হার্ট ফিব্রিলেশন হয়ে যেতে পারে, তাদের যেন ফিব্রিলেশন থেকে আপনি ডিফিব্রিলেটর মানে ডিফিব্রিলেটর দিয়ে এটাকে ব্যাক করাতে পারেন, সেটার জন্যই আসলে ইন্টারনালটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনারা সবাই একটু ইয়েটা করে ফেলেন, সবাই একটু আপনার ডেনমার্কের আপনার ফিনল্যান্ড এরিকসন যে আপনার ছিল, হ্যাঁ। তো এটা তো আসলে অবশ্যই আমরা সবাই তো বুঝি এটা কার্ডিয়াক আসলে একটা প্রবলেম হয়েছিল। এবং এই কার্ডিয়াক প্রবলেমের পর কিন্তু আপনারা দেখছেন না কেউ জানি না, ওদের ক্যাপ্টেন কিন্তু ডেনমার্কের ক্যাপ্টেন কিন্তু এসে ফার্স্টে যে কাজটা করছে সেটা হচ্ছে সিপিআর দিছে। ঠিক আছে? তো আমাদের বাংলাদেশে আসলে শিক্ষিত মানুষজন বাদ দেন কেউই আসলে এইসব সিপিআর থেকে বুঝে না। কিন্তু ডেনমার্কে কিন্তু ক্যাপ্টেনটা ফার্স্ট যে কাজ করছে সে কিন্তু সিপিআর দিছে, এবং সিপিআর দেওয়ার কারণে কিন্তু সবাই বলতেছে যে আসলে এরিকসন সার্ভাইভ করলো। কারণ আমি ম্যাচটা দেখেছিলাম, এরিকসন কিন্তু একদম খেলতে খেলতে জাস্ট বলটা নিয়ে গেল, তারপরে কিন্তু পড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু একদম মানে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ঘটনাটা ঘটছিল, এবং তাকে কিন্তু সাথে সাথে কিন্তু সিপিআর দেওয়া হয়েছে। তো সিপিআর দেওয়ার পর আপনার যখন আসলো, আপনার টিমটা যখন আসলো, আমি জানি না টিমটা কি করছে, টিমটা হয়তো ডিফিব্রিলেশনও দিয়ে থাকতে পারে, আই ডোন্ট নো। বাট ওর বডিতে কিন্তু একটা ডিফিব্রিলেটর কানেক্ট করা হয়েছে বলে আমি শুনছি। ওর বডিতে কিন্তু একটা ইন্টারনাল ডিফিব্রিলেটর কানেক্ট করা হয়েছে যাতে, এবং এটা কিছু সময় পর্যন্ত থাকবে, যাতে দেখার জন্য যে ওর যদি প্রবলেমটা কন্টিনিউয়াসলি থাকে তাহলে সেটা যেন রিগেইন করা যায়। আর যদি না থাকে তখন হয়তো এটা অপারেশন করে বের করে ফেলবো। ওকে, ওর একটা সার্জারি করা হয়েছে এবং সেখানের মধ্যে ওর একটা ইন্টারনাল আইসিডি মনে হয় প্লেস করা হয়েছে, আমি যতটুকু নিউজে দেখছিলাম আর কি। তো ও, এবং এটা যেহেতু প্লেস করা হয়েছে এই জন্য কিন্তু এখন আপনার খেলতেও পারতেছে না। ও কিন্তু আপনার ইটালিয়ান লিগে এখন সিরিয়াতে খেলবে না। যতদিন আপনার এই ডিফিব্রিলেটর আছে ততদিন কিন্তু সে আসলে খেলতে পারবে না। তো আমি যতটুকু শুনছিলাম তারটা ইন্টারনাল ডিফিব্রিলেটর আইসিডি প্লেস করা আছে, এটা আবার পেস মেকার নাকি এখনো আমি জানি না। তবে আমি যতটুকু শুনছিলাম ইমপ্ল্যান্টেড একটা ডিফিব্রিলেটর ওর সার্জারি করে এটা প্লেস করা হয়েছে, আমি যতটুকু শুনছিলাম। তো এগুলো আসলে আমাদের আশেপাশে হচ্ছে। তো এবং কন্টিনিউয়াসলি যে তার বডিতে ডিফিব্রিলেটর থাকবে তা না, একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো বা ডাক্তাররা দেখবে যে তার আবার ফিব্রিলেশনটা হয় নাকি, যদি না হয় হয়তো বা সেটা রিমুভ করে ফেলবে এবং সে হয়তো বা আবার ফুটবল খেলতে পারবে। তো এই যে আমরা জিনিসগুলো ডিসকাস করলাম সেখান থেকে আসলে অনেকেই ফুটবল খেলা দেখেন নাই,
তো যারা দেখেন নাই তারা অপারেশনাল তারা হয়তো বুঝেন না ব্যাপারটা। এরকম একটা ইনসিডেন্ট কিছুদিন আগে ইউরোতে হয়েছিল আর কি, সেই জন্য ডিসকাস করলাম। আচ্ছা, তো আমরা যে জিনিসগুলো ডিসকাস করলাম সেইটার উপর বেস করে আপনাদের আমি কিছু কোয়েশ্চেন করি, আপনাদের আজকে সময় দিব অ্যান্সারটা দেওয়ার একদম কম, জাস্ট 2 মিনিট, যাতে আপনারা খুব কুইক যারা যে অ্যান্সারটা পারেন সেটা আমাকে সাবমিট করে দিতে পারেন। আপনাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা, সে কোয়েশ্চেনটা হচ্ছে পেসমেকার and defibrillator বেসিক ডিফারেন্স আপনি কি জানেন সেটা আমাকে চ্যাটে গিয়ে আমাকে সিলেক্ট করে অ্যানসারটা পাঠিয়ে দেন। পেসমেকার এবং ডিফিব্রিলেটরের বেসিক যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা ক্লাসে অলরেডি ডিসকাস করছি। অ্যানসারটা কি? অ্যানসারটা হচ্ছে আপনার অনেকে অনেক বড় অ্যানসার দিচ্ছেন, এত বড় অ্যানসার দেখলে অনেক সময় আপনি অ্যানসারটা দিতে পারবেন না, কারণ আমি খুব কম টাইম দিচ্ছি যাতে আপনি ফ্রেন্ডের থেকে কল বেস না করতে পারেন। তো এটার মেইন ডিফারেন্সটা কি পেসমেকার আর ডিফিব্রিলেটরে? অনেকেই তো অ্যানসার দিচ্ছেন। মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্স হচ্ছে কারেন্টের ভ্যালু, হ্যাঁ, এবং পেশেন্ট টাইপ। আমার পেশেন্ট টাইপটা, এই দুইটা জিনিস আসলে ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের নেক্সট উইকে আমরা একটা ক্লাস টেস্ট দিতে পারি। তো আপনাদের একটু প্ল্যান করেন যে আপনারা কবে ক্লাস টেস্ট দিবেন, সেটা আমাকে প্ল্যান করে আমাকে নেক্সট ক্লাসে থার্সডেতে জানাতে হবে, ঠিক আছে? ক্লাস টাইমে আমরা ক্লাস টেস্টটা নিব। তো কোন দিন দিব আমরা? আমাদের সিলেবাসটা হচ্ছে যেদিন আমরা ক্লাস টেস্টটা দিব তার 1 ক্লাস আগ পর্যন্ত। মনে করেন আপনি যদি নেক্সট সানডে ক্লাস টেস্ট নেন, তাহলে সিলেবাসটা হবে আজকে ক্লাস পর্যন্ত, হ্যাঁ। আর যদি আপনি নেক্সট মানডে ক্লাস টেস্ট নেন, তাহলে সেটা সিলেবাসটা হবে নেক্সট থার্সডে পর্যন্ত। এভাবে করেই আপনাদের ক্লাস টেস্টের সিলেবাসটা। তো আপনারা কবে ক্লাস টেস্ট দিবেন সেই হিসেবে আমাকে একটু জানা দিবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? সেই হিসেবে আমরা ক্লাস টেস্টটা নেব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই।